ভালোবাসে, তবে মানুষের কোনো ক্ষতি না করে সে একজনের বন্ধু হয়ে যায়। আর এই নিয়ে আজকের সিনেমা জেনো। গল্পে শুরু হয় এক অস্বাভাবিক ঘটনার মাধ্যমে, যেখানে ভীষণ দ্রুতগতিতে মহাকাশ থেকে কোনো অজানা বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসে। ঠিক সেই সময় মাটিতে উলফ নামের এক শিকারী তার পাতাফাত পরীক্ষা করছিল। সে বুঝতে পারে যে একটি হরিণ তার ফাঁদে ধরা পড়েছে এবং দ্রুত সেটিকে ট্রাকে তুলে নেয়। প্রাণীটিকে পরীক্ষা করার সময় হঠাৎ আকাশ থেকে আসা এক শক্তিশালী তরঙ্গের কারণে তার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কাছে সে অজানা বস্তুটি আশ্রয় পড়ে, যার ফলে ধুলোর বিশাল ঝড় উঠে যায়। উলফের কুকুরটি লাগাতার ঘেউ ঘেউ করতে থাকে। কৌতূহলবশত উলফ সেই স্থানটি দেখার সিদ্ধান্ত নেয়। তার কুকুরটি গাড়ি থেকে লাফ দিয়ে সে গর্তের দিকে দৌড়ায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উলফ গর্তের ভেতর থেকে কোন এক প্রাণের কান্নার মতো শব্দ শুনতে পায়। তখন কুকুরটি ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে আসে, আর উলফ কৌতূহল নিয়ে গর্তের কাছে এগিয়ে যায়। হঠাৎ গর্ত থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়, যা শুনে উলফ ভয়ে কাঁপতে থাকে। সে বন্দুক তুলে গর্তের দিকে তাক করে। ঠিক তখনই আরো একবার সে ভয়ানক গর্জনটি শোনা যায়, যা তাকে পুরোপুরি ভয় পাইয়ে দেয়। এরপর সেখানে কিছু গুলির শব্দ শোনা যায় এবং কুকুরটি আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। সেখানে আর কি হয় তা আমাদের দেখানো হয় না। পরদিন আমাদের পরিচয় হয় রেনি নামের এক কিশোরীর সঙ্গে, যে প্রাণীদের খুব ভালোবাসে। সে তার পোষা টিকটিকিকে বিদায় জানাচ্ছিল, যেটি সদ্য মারা গেছে। বাড়িতে তার মা লিন্ডাকে দেখা যায়। রেনি তাকে পোষা প্রাণীর দোকানে না নেওয়ার জন্য বকাঝকা করে। লিন্ডার শরীর ভালো লাগছিল না, তাই রেনি তাকে একা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কথাবার্তার মাঝেই রেনির সৎ বাবা চেজ এখানে ঢুকে পড়ে, যাকে রেনি একেবারেই পছন্দ করে না। তার কটাক্ষে বিরক্ত হয়ে রেনি তাড়াতাড়ি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে চেজের গাড়ি দেখে সে সেটির আঁচড় কেটে তার রাগ মেটায়। স্কুলের পরিবেশ রেনির ভালো লাগে না এবং তার তেমন কোনো বন্ধুও নেই। বিরতির সময় তার একমাত্র সঙ্গী পল নামের এক ছেলে, সেও প্রাণে ভালোবাসে। সে রেনির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু রেনি এড়িয়ে যায়। বাড়ি ফেরার সময় সে তার মায়ের জন্য অপেক্ষা করে, কারণ লিন্ডা দেরি করছিল। সে বারবার তাকে অডিও মেসেজ পাঠাতে থাকে। অবশেষে লিন্ডা এলে রেনি গাড়িতে ওঠে। সে লক্ষ্য করে তার মা অদ্ভুত আচরণ করছে এবং জিজ্ঞেস করে তারা কি আবার ঝগড়া করেছে, কিন্তু লিন্ডা বিষয়টি এড়িয়ে যেতে বলে। বাড়ি ফিরে রেনি তার পোষা সাপকে খাবার দিতে যায়, কিন্তু সাপটি খাবার খেতে চায় না। তাকে খুশি করতে সে গান চালিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়। রাতে খাবারের সময় চেস গাড়ির আচরণ নিয়ে কথা তোলে এবং বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। তখন লিন্ডা সবাইকে শান্ত থাকতে বলে। এরপর চেস অভিযোগ করে যে মাইক্রোওভেন থেকে অদ্ভুত গন্ধ আসছে। রেনি জানায় সে তার পোষা প্রাণীর খাবার গরম করতে সেটি ব্যবহার করেছিল। এতে চেস রেগে যায় এবং তর্ক শুরু হয়। রেনি পাল্টা জবাব দিলে সে রেনির মুখে সালাদ ছুঁড়ে মারে। রেগে গিয়ে রেনি তখন ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে সে গভীর শ্বাস নেয় এবং ঘরের ভেতর থেকে ঝগড়ার শব্দ শোনে। আর ভেতরে না গিয়ে সে চেজের এটিভি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে সে থামে এবং নিজের জীবন নিয়ে ভাবতে থাকে। তখন সে অদ্ভুত শব্দ শুনতে পায়। টর্চ হাতে নিয়ে সে শব্দের উৎস খুঁজতে যায় এবং সে গর্তটি খুঁজে পায়। সেখানে সে এক অদ্ভুত প্রাণীও দেখতে পায়, যেটা দেখে সে মারাত্মক ভয় পায়। প্রাণীটি সামনে আসতেই সে ভয়ে পালাতে চায় এবং নিচে পড়ে যায়, কিন্তু প্রাণীটি তার উপর আক্রমণ করতে পারে না, কারণ সেটি উলফের গাড়ির সঙ্গে শিকলে বাঁধা ছিল। প্রাণীটি মুক্ত হওয়ার জন্য ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর প্রাণীটি ক্লান্ত হয়ে পড়ে। এরপর রানী ভয়ে পালাতে গাড়িতে ওঠে, কিন্তু দেখে প্রাণীটি আহত হয়েছে। প্রাণীদের প্রতি তার ভালোবাসার কারণে সে পালাতে পারে না। সে শিকলের কাছে গিয়ে সাবধানে গাড়ি থেকে শিকলটি খুলে দেয়। তবে তখন প্রাণীটি আক্রমণাত্মক আচরণ করলে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে সে জানালা দিয়ে দেখে তার মা এবং বাবা এখন ঠিকঠাক আছে। এতে সে আরো হতাশ হয়ে কিছুক্ষণ বাইরে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ সে চেসকে একদমই পছন্দ করে না। সে নেশাগ্রস্ত। পরদিন স্কুলে যাওয়ার পথে সে দেখে তাদের এখানে বেশ কিছু সামরিক বাহিনীর হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এতে সে বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পেয়েছে। স্কুলে সে পলের কাছে গিয়ে তার ক্যামেরাটা চায়। পল জানায় ক্যামেরাটি তার মায়ের, তবে রেনি তাকে রিকোয়েস্ট করে একদিনের জন্য তার ক্যামেরাটা প্রয়োজন। এরপরেও পল রাজি না হলে রেনি তার ইংরেজি অ্যাসাইনমেন্ট লিখে দেওয়ার প্রস্তাব দেয়। এতে পল রাজি হয়ে যায়। বাড়িতে ফিরে দেখে চেজ ও লিন্ডা তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে। চেজ বলে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করা উচিত, যাতে তার মা খুশি থাকে। তারপর সে ঘর থেকে চলে যায়। লিন্ডা রেনিকে বলে চেজ বদলানোর চেষ্টা করছে। রেনি বলে সে এখনো আগের রাতের ব্যবহারের জন্য ক্ষমা চায়নি। তারপর রেনি নিজের ঘরে চলে যায়। সেখানে সে একটি তালিকা তৈরি করে যে প্ল্যানেটের কাছে আবার যেতে হলে তার কি কি লাগবে। এরপর চুপি চুপি সে বাইরে বের হয়। তার আগে সে চেজের গাড়ির চাবিটি নিয়ে নেয়, কারণ সে গাড়িতে থাকা রিভলভারটিও তার প্রয়োজন। রেনি আবার সেই জায়গায় যায় যেখানে প্রথম প্রাণীটিকে দেখেছিল। এরপর সে দূরত্ব বজায় রেখেই দূরবীন দিয়ে প্রাণীটিকে খোঁজে, কিন্তু সে কোথাও প্রাণীটিকে দেখতে পায় না। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে সে আরও কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে রেনি কিছু মৃত প্রাণী দেখতে পায়। হয়তো সেগুলো নেকড়ে ফেলে গেছে, অথবা সে ক্রিয়েচারটাই তাদের মেরে ফেলেছে। কিন্তু আশেপাশে সেই ক্রিয়েচারটিকে আর দেখা যায় না। তবে সে সেখানে হলুদ রঙের লিকুইড জাতীয় কিছু একটা মাটিতে পড়ে থাকতে দেখে, যা তাকে একটা নির্দিষ্ট দিকের ইঙ্গিত দেয়। দূরবীন নিয়ে সেই জায়গাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে সে দেখে ক্রিয়েচারটি আরেকটি গর্তের ভেতর বিশ্রাম নিচ্ছে। তার দৃষ্টি আকর্ষণ করার জন্য রেনি সেই রিভলভার থেকে গুলি চালায়, কিন্তু সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়।
সেট করে এবং বলে যদি তার সঙ্গে কিছু ঘটে যায় তাহলে দর্শকরা যেন তার মাকে খবরটা দিয়ে দেয়। ভীষণ ভয় পেলেও সে সাহস নিয়ে ক্রিয়েচারের কাছে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে ক্রিয়েচারটির পা একটি ভালুক ধরার ফাঁদে আটকে আছে। তখন একটি কাটারের সাহায্যে সে ধীরে ধীরে সেটিকে মুক্ত করতে সক্ষম হয়, কিন্তু তখন ক্রিয়েচারটির শরীরে কোনো নড়াচড়া দেখা যায় না। এতে রেনি ভীষণ হতাশ হয়ে পড়ে এবং মনে করে সে হয়তো মারা গেছে। রেনি এই সুযোগ নষ্ট করতে চায় না। সে ভাবে অন্তত ছবির মাধ্যমে হলেও জন্তুটির অস্তিত্ব প্রমাণ করা দরকার। ক্যামেরা আনতে সে কিছুটা দূরে সরে যায়, কিন্তু তার অজান্তেই ক্রিয়েচারটি উঠে দাঁড়াতে শুরু করে। রেনির মনে হয় প্রাণীটি মৃত, তাই সে বিষয়টি বুঝতে পারে না। ঠিক যখন সে ক্যামেরার কাছে পৌঁছায় তখন ক্রিয়েচারটি হঠাৎ করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। রেনি মাটিতে পড়ে যায়। পালানোর কোনো সুযোগ থাকে না, কারণ ক্রিয়েচারটি তার একেবারে উপরে ছিল। ভয়ে সে চোখ খুলে পেছনেও তাকাতে পারে না। তবে ক্রিয়েচারটি তার কোনো ক্ষতি করে না, বরং কুকুরের মতো আচরণ করে এবং তার দিকে থুতু ছিটিয়ে দেয়। সে আক্রমণাত্মক নয়। এরপর ধীরে ধীরে সে সরে যায়। রেনি তখন ভয়ে ভয়ে পেছনে গিয়ে বসে যায়। সে প্রাণীটির দিকে তাকিয়ে থাকে। এইভাবে কয়েক ঘন্টা কেটে যায়। রেনি বোঝার চেষ্টা করে এটি আসলে কি, এবং সে বুঝতে পারে এটা পৃথিবীর কোনো প্রাণী না, এবং অবশ্যই এটি কোনো ভিন গ্রহের প্রাণী, অর্থাৎ এলিয়েন। সে তাকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার দেয়া ফল খেতে সে অস্বীকার করে। ব্যাগে অন্য কিছু খোঁজার সময় হঠাৎ সেখানে একটি হেলিকপ্টারের শব্দ শোনা যায়। রেনি তখন এলিয়েনটির সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাকে সতর্ক করে দেয় যে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ সেগুলো সামরিক হেলিকপ্টার এবং বিপজ্জনক। তবে তার কথা সে বুঝেছে কিনা এটা রেনি নিশ্চিত নয়। এরপর সে ক্যামেরা বন্ধ করে এবং নিজের নতুন বন্ধুকে বিদায় জানায়। বাড়িতে ফিরে রেনি ক্যামেরার রেকর্ডিং দেখে, কিন্তু ব্যাগ খুলে সে বুঝতে পারে যে রিভলভারটি সে সেখানে ফেলে এসেছে। এরপর রিভলভারটি ফিরিয়ে আনতে সে বাড়ি থেকে বেরোলে দেখতে পায় ক্রিয়েচারটি তার পিছু পিছু বাড়ি পর্যন্ত চলে এসেছে। সে তাকে তাড়াতে পারে না, তাই রিভলভারটি নিরাপদে ফিরিয়ে আনার জন্য অনিচ্ছা সত্ত্বেও তাকে নিজের সঙ্গে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মা জানতে পারলে কি হবে সে বুঝতে পারে না। হঠাৎ সে লক্ষ্য করে তার নতুন বন্ধু অর্থাৎ সে এলিয়েনটি অন্ধকারে হারিয়ে গেছে। সে তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। ঠিক তখনই হঠাৎ এলিয়েনটি তার পেছনে এসে দাঁড়ায় এবং নিজের অদ্ভুত ক্ষমতা ব্যবহার করে সে রেনির সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে। এটা এক ধরনের মনের কথা ও আবেগ ভাগ করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা, যা দুজনের মধ্যে গভীর বিশ্বাস তৈরি করে। জ্ঞান ফিরে পেলে রেনি তার নতুন বন্ধুটিকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে। এবার সে তাকে আর ছেড়ে দেয় না, বরং নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে এবং বেসমেন্টে লুকিয়ে রাখে। অন্যদিকে দেশের সরকারের লোকেরা ঘটনাস্থলে এলিয়েনটির কোনো সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছে এজেন্ট জোনাথন কিস এবং তার সঙ্গী ব্রাউন। জোনাথন বিরক্ত হয়ে বলে তারা আগেই সতর্ক করেছিল, কিন্তু সরকারি আমলাতন্ত্র সবসময় বাধা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, তারা তাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ রাখে। এদিকে রেনি বাড়ির সবার বাইরে যাওয়ার অপেক্ষা করে, যাতে সে নিরাপদে তার বন্ধুর সাথে সময় কাটাতে পারে। তাকে সে মাংস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু এতেও সে এলিয়েনটি রাজি হয় না। নিজের ঘরে সে অন্য পোষা প্রাণীদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু এলিয়েনটি সাপটিকে খেতে চায়। আর তখন রেনি তাকে থামিয়ে বলে এটা করা যাবে না, কারণ সেও বন্ধু, আর কোনো বন্ধুকে খাওয়া যাবে না। সে এলিয়েনটির নাম রাখে ক্রোক। এরপর রেনি গিটার হাতে সেই একই সুর বাজায় যা সে আগেও বাজিয়েছিল। তখন সে লক্ষ্য করে ক্রোক সঙ্গীতের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে। সে বুঝতে পারে তার বন্ধু কোনো কিছুর ভয়ে আছে। রেনি তাকে আশ্বস্ত করে বলে যতদিন সম্ভব সে তাকে রক্ষা করবে। এই সময় লিন্ডা কাজ থেকে বাড়িতে ফিরে আসে। সে ফোনে চেজের একটি মেসেজ দেখে, যেখানে লেখা ছিল সে 48 ঘন্টা ধরে একদম ক্লিন আছে, অর্থাৎ গত 48 ঘন্টায় সে কোনো ড্রাগ নেয়নি। লিন্ডা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে বুঝে যায় চেজ মিথ্যা বলছে। এরই মধ্যে রেনি এলিয়েনটিকে টিভি দেখাচ্ছিল। তখন হঠাৎ দরজার বাইরে শব্দ শোনা যায়। মায়ের উপস্থিতি টের পেয়ে সে দ্রুত এলিয়েনটিকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিন্ডা ঘরে ঢুকতেই চারপাশে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখে তার মাথা আরও খারাপ হয়ে যায়। এদিকে পল তার ক্যামেরা আনতে রেনির বাড়িতে চলে আসে। লিন্ডা দরজা খুলে তাকে স্বাগত জানায়। পল জানায় সে নিজের ক্যামেরা নিতে এসেছে। লিন্ডা তাকে ভেতরে আসতে বলে। পল রেনির ঘরে ঢুকে একটি ছবি দেখতে পায়, যেখানে রেনি তার বাবার সঙ্গে বসে আছে। এই সময় রেনি বেসমেন্ট থেকে উঠে আসে এবং ঘরে ঢুকেই সে তার মাকে দেখতে পায়। লিন্ডা তাকে ঘরের এলোমেলো অবস্থা নিয়ে প্রশ্ন করে এবং জিজ্ঞেস করে সে স্কুলে যায়নি কেন। রেনি বলে সে অসুস্থ বোধ করছিল, তাই সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছে। তখন সে বুঝতে পারে তার মা আগে থেকে জানতো যে সে স্কুলে যায়নি। তখন রেনি জানতে পারে পল তার ঘরে তার জন্য অপেক্ষা করছে। রেনি দ্রুত উপরে যায় এবং দেখে পল ক্যামেরার ফুটেজ দেখছে। পল তাকে জিজ্ঞেস করে এটা কি। কোনো কিছু বলার আগেই রেনি তার বেডরুমের দরজা বন্ধ করে দেয়।
এই সুযোগে পল ক্যামেরার টেপটি বের করে নিজের পকেটে লুকিয়ে ফেলে। শুরুতে রেনি কিছু বলতে চায় না, কিন্তু পল জেদ ধরে এবং সম্পূর্ণ সত্য জানতে চায়। রেনি বলে সে মরুভূমির মাঝে এই ক্রিয়েচারটিকে পেয়েছিল এবং ধনী হওয়ার আশায় তার ভিডিও বানিয়েছিল, কিন্তু সে প্রাণীটা পালিয়ে যায়। রেনির অস্থিরতা দেখে পল বুঝে যায় যে সে মিথ্যা বলছে। যেহেতু ক্যামেরা তার, তাই সে সব সত্য জানতে চায়। পল ক্যামেরা ফিরিয়ে দেয়, কিন্তু সত্য জানার দাবিতে অটল থাকে। তখন রেনি বলে এটা আসলে বিগফুটের গল্পের মতো একটি এডিট করা ভিডিও, কিন্তু ক্যামেরা চেক করে সে বুঝতে পারে টেপটি নেই। সে পলের কাছে টেপ ফেরত চায়। পল তখন টেপ না দেওয়ার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না সে সত্য জানতে পারে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। শব্দ শুনে লিন্ডার মনে হয় তারা হয়তো ভুল কিছু করছে। তিনি ঘরে ঢুকে পড়েন। তখন তারা দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। লিন্ডা জিজ্ঞেস করে তারা কি করছে। সে ব্যাপারটা একদমই অন্যরকম ভাবে, তাই ঘরের দরজা খুলে রেখে সে চলে যায়। এরপর পল তাকে হুমকি দেয় সে এই টেপ পুলিশকে দিয়ে দেবে। আর কোনো উপায় না দেখে রেনি পলকে বেসমেন্টের দরজার কাছে নিয়ে যায় এবং ভেতরে ঢুকে সে এলিয়েনটিকে সতর্ক করে জানায় সে তার একজন বন্ধুকে নিয়ে এসেছে। পল ভেতর থেকে গর্জনের শব্দ শুনে একদম ভয় পেয়ে যায়। এলিয়েনটির কাছে এলে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং পলের উপর আক্রমণ করতে যায়। রেনি তাকে থামায় এবং বলে সে পলকে খেতে পারবে না, কারণ সেও বন্ধু। পল এতটাই ভয় পেয়ে যায় যে সে কাঁপতে থাকে। তখন ক্রোক তার কাছে গিয়ে তাকে শুকে দেখে এবং অতিরিক্ত ভয়ের কারণে সে অজ্ঞান হয়ে যায়। এমনকি ভয়ে সে সেখানে জলবিয়োগ করে ফেলে। রেনি বলে এটাই তো হবার ছিল। তারা তার জ্ঞান ফেরার অপেক্ষা করে। জ্ঞান ফিরতেই পল আবার আতঙ্কিত হয়ে পড়ে। রেনি তার মুখ চেপে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে বিশ্বাস করতে বলে। এরপর রেনি ক্রোকের কাছে গিয়ে সে আগের গানটাই গায়। এতে ক্রোক শান্ত হয়ে যায় এবং পলও স্বাভাবিক ফিল করে। এরপর তারা বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। পল তাকে অনুরোধ করে তার প্যান্ট ভিজে যাওয়ার কথাটা সে যেন কাউকে না বলে। এবার রেনিও পলকে জানায় ক্রোকের কথাও সে যেন কাউকে না বলে। তারপর পল ক্যামেরার টেপটা তাকে ফিরিয়ে দেয়। রেনি তাকে ধন্যবাদ জানায় এবং বলে এই বন্ধু তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর পল বিদায় নিয়ে চলে যায়। দূর থেকে ব্রাউন এবং আরেকজন এজেন্ট তাদের উপর নজর রাখছিল এবং তাদের কথাবার্তা রেকর্ড করছিল। রাতের বেলা রেনি বেসমেন্টে গিয়ে ক্রোকের সাথে সময় কাটাচ্ছিল। সে তার মনের কথাগুলো তাকে শেয়ার করে। তখন আমরা জানতে পারি রেনির যে আসল বাবা ছিল সে মারা গিয়েছে এবং সে তাকে অনেক মিস করে। পরের দিন স্কুলে রেনি ও পল কথা বলছে। রেনি জানায় সে ক্রোককে খাবার দিতে পারছে না, কারণ সে তার দেয়া কিছুই খেতে চায় না। পল জিজ্ঞেস করে আজ রাতে কি তারা ক্রোককে সঙ্গে নিয়ে মরুভূমিতে দেখা করতে পারে, কিন্তু রেনি সঙ্গে সঙ্গে না করে দেয়, কারণ বর্তমানে চারদিকে সরকারি এজেন্টরা সক্রিয় রয়েছে এবং তারা ক্রোককেই খুঁজছে। পল বলে তারা মরুভূমির পশ্চিম দিকে নজরদারি করছে, তাই দক্ষিণ দিকে গেলে কোনো সমস্যা হবে না। পল তাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে হয়তো ক্রোক খাবার চায় না, বরং নিজেই শিকার করতে চায়। কথা মতো রাতে তারা আবার দেখা করে। সেখানে পল কিছু বন্য শূকর দেখায়। তখন রেনি ক্রোককে সামনে এগিয়ে আসতে বলে। প্রথমে সে বুঝতে না পারলেও প্রাণীগুলো দেখা মাত্রই সে দ্রুত দৌড়ে শিকার করে। রেনি খুব খুশি ছিল, কারণ তাদের প্ল্যান সাকসেস হয়েছে। দুজন বসে কথা বলে আর ক্রোক খেতে থাকে। খাবার শেষ করে সে কিছু মাংস রেনির জন্য নিয়ে আসে। রেনি তাকে ধন্যবাদ জানায়। সে পলকেও ধন্যবাদ জানায় ক্রোককে খাওয়ানোর জন্য। পল খুশি হয়ে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ক্রোক গর্জে ওঠে, বোঝায় যে সে এটা পছন্দ করে না। বাড়ি ফেরার পর রেনির সঙ্গে চেজের দেখা হয়। সে তখন ভীষণ নেশাগ্রস্ত ছিল। সে বলে রেনি তার রিভলভারটা নেওয়ার জন্য গাড়ি থেকে চাবি চুরি করেছিল। এখন সে তার বন্দুকটা ফেরত চায়। রেনি বলে সেটা মরুভূমিতে হারিয়ে গেছে। এতে চেজ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রেনিকে সোফায় বসতে বলে কথা বলার জন্য। রেনি রাজি না হয়ে নিজের ঘরে যেতে চাইলে চেজ তার চুল ধরে টেনে সোফায় ফেলে দেয়। সে আরো বলে রেনি তাকে যথেষ্ট সম্মান করে না এবং ভয়ও পায় না, তাই এখন তাকে শিক্ষা দেবে। এসব আরো নানান কথা বলে তাকে টর্চার করা শুরু করে। বেসমেন্টে থাকা ক্রোক রেনির ভয় অনুভব করতে পারে। সে বুঝতে পারে রেনির সাহায্য প্রয়োজন। রেনি ভয়ে আতঙ্কিত হয়ে তার মাকে ডাকতে থাকে, কিন্তু চেস তাকে ধরে ফেলে। তখন রেনি তার হাত কামড়ে দেয়। এতে চেস আরো রেগে যায় এবং তাকে দেয়ালে ছুঁড়ে মারে। রেনি অসহায় হয়ে মাটিতে পড়ে যায়। চেস তাকে আবারও আঘাত করতে গেলে ঠিক তখনই লিন্ডা এসে পড়ে এবং তাকে থামানোর চেষ্টা করে। তখন ক্রোক রেনির বিপদ বুঝে বাড়ির দেয়ালে মাথা আঁচড়াতে থাকে। পুরো বাড়িটাই কেঁপে ওঠে। আসল ঘটনা রেনি বুঝতে পারলেও লিন্ডা এবং চেস এটাকে ভূমিকম্প মনে করে নেয়। যাই হোক, নেশাগ্রস্ত অবস্থায় চেজের এমন আচরণে লিন্ডা তাকে গালি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে তার মেয়ের কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করে, কারণ তার জন্য সবকিছু হয়েছে। তবে রেনি রাগ করে সেখান থেকে বেসমেন্টে গিয়ে ক্রোককে শান্ত করে এবং বলে এটা করা যাবে না, কারণ কেউ দেখে ফেললেই তার বিপদ হতে পারে।
পরদিন স্কুলে যাওয়ার পথে এজেন্ট জোনাথন রেনিকে থামায়। সে নিজের পরিচয় দেয় এবং তার সাথে কথা বলতে চায়। রেনি তাকে স্কুলে যাওয়ার বাহানা দিয়ে না করে দেয়, কিন্তু সে কথা বলবেই। বাধ্য হয়ে রেনি তার সঙ্গে যায়। জোনাথন সরাসরি বলে মরুভূমিতে তার একটি বন্দুক পেয়েছে, যেটাতে রেনির হাতের ছাপ ছিল এবং বন্দুকটি অবৈধ, এবং সে জানে রেনি কিছু একটা লুকাচ্ছে। জোনাথন চায় সে নিজে থেকেই সত্যিটা তাদেরকে বলুক। এরপর তাকে ছেড়ে দেয় এবং বলে দেয় পরের বার সে ওয়ারেন্ট নিয়ে আসবে এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে জেলে পাঠানো হবে। এদিকে বাড়িতে পানির লাইনে সমস্যা হলে লিন্ডা একজন প্লাম্বারকে ডাকে। সে মনে করে হয়তো আগের রাতে হওয়া ভূমিকম্পের কারণেই সমস্যাটা হয়েছে। তখন প্লাম্বার বলে সে গত রাতে কোনো কম্পন অনুভব করেনি, যা লিন্ডার কাছে অদ্ভুত লাগে। এরপর প্লাম্বার বেসমেন্টে যায় এবং সেখানে পাইপগুলি চেক করতে থাকে। হঠাৎ সে ক্রোককে তার সামনে দেখতে পায়। সে ভয়ে চিৎকার দিয়ে তার হাতে রাখা যন্ত্রটি দিয়ে ক্রোককে আঘাত করে বসে। এতে ক্রোক ক্ষিপ্ত হয়ে যায় এবং লোকটিকে ভয়ানকভাবে আক্রমণ করে। প্লাম্বার কোনো মতো সেখান থেকে পালিয়ে গাড়িতে ওঠে, কিন্তু সামনের মোড়ে যেতেই আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এইদিকে স্কুলে রেনি এজেন্টের সঙ্গে হওয়া কথাবার্তা নিয়ে ভাবতে থাকে, যা বর্তমানে তার মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় সে তার বাড়ির রাস্তায় ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টটি দেখতে পায়, কিন্তু রেনি এই বিষয়ে তেমন একটা মনোযোগ দেয় না। এরপর সে সেখান থেকে লিন্ডার গাড়িতে করে তারা বাড়িতে চলে আসে। বাড়ি পৌঁছানোর পর দুজনের মধ্যে আবার তর্ক শুরু হয়। রেনি বলে সে কোনো বিষয়ে তার মায়ের উপর ভরসা করতে পারে না এবং সবকিছুর জন্য তার মাই দায়ী। কিছুক্ষণ পর তার শান্ত হয়। তখন লিন্ডা জানায় সে পাইপ ঠিক করার জন্য একজন প্লাম্বারকে ডেকেছে এবং সে বেসমেন্টে পাইপ চেক করছে। এটা শুনে রেনির মাথা ঘুরে যায়। সে দ্রুত নিচের বেসমেন্টে যায় এবং সেখানে সবকিছু এলোমেলো ও রক্তের দাগ দেখতে পায়। সে ক্রোকের কাছে গিয়ে দেখে সে আহত, তার মাথায় আঘাত লেগেছে। রেনি তাকে জিজ্ঞেস করে তার বন্ধুকে সেই লোকটাকে খেয়ে ফেলেছে। রেনি বুঝতে পারে সে প্লাম্বার ক্রোককে দেখে ভয় পেয়ে তার গাড়ি নিয়ে পালাতে গিয়ে সে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। সে তার বন্ধুকে সতর্ক করে বলে সে আর এখানে থাকতে পারবে না, কারণ তার মা আবার কোনো প্লাম্বার ডাকতে পারে বা অন্য লোকেরা এখানে আসতে পারে, এবং বলে দেয় পরবর্তীতে সে যেন আর কোনো মানুষকে আঘাত না করে। এদিকে এজেন্ট ব্রাউন পলের সঙ্গে দেখা করে এবং তার কাছে থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে। পরে পল রেনিকে ফোন করে এবং রেনি জিজ্ঞেস করে তারা কি আবারও সেই শিকারের জায়গায় দেখা করতে পারে। পল রাজি হয়। রাতে তারা সেখানে দেখা করে এবং রেনি ক্রোককে একটি রিজার্ভে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। বর্তমানে যেখানে সে সেফ থাকবে। সে জানায় চেজ বাড়িতে নেই, তবে তার ভ্যানটা বাড়িতেই পড়ে আছে। চেজের ভ্যানের পেছনে ক্রোককে নিয়ে তারা গন্তব্যে পৌঁছে যাবে। সেখানে সে কিছুদিন তার সঙ্গে থাকবে, কিন্তু পল এতে রাজি হয় না এবং বলে এটা পাগলামি ছাড়ার কিছুই না। রেনি বলে সে অনুমতি চাইছে না, শুধু সাহায্য চাইছে। এবার পল জানায় একজন লোক তার সঙ্গে দেখা করতে এসেছিল এবং তাকে এই ব্যাপারে প্রশ্ন করেছিল। রেনি তাকে আশ্বস্ত করে বলে সব ঠিক হয়ে যাবে, তবে পল জানায় তাকে হুমকিও দেওয়া হয়েছিল যে তাকে তার দেশে ফেরত পাঠানো হবে। তবে পল তাকে এলিয়েন্টের ব্যাপারে কোনো তথ্য দেয়নি। এরপর রেনি পালানোর সমস্ত প্রস্তুতি নেয় এবং তার মাকে পরিস্থিতি বোঝাতে একটি নোট রেখে যায়। রেনি যখন চেজের ভ্যানে ওঠার চেষ্টা করে তখন হঠাৎ করে চেজ বন্দুক নিয়ে এসে তাকে টেনে বাইরে বের করে আনে। একই সময় এজেন্টরা মরুভূমিতে ক্রোকের সন্ধান করছিল। চেজ রেনিকে লিন্ডার ঘরে নিয়ে যায় এবং দুজনকে জিম্মি করে পাগলামো করতে থাকে। সৈন্যরা সে গর্তের কাছে পৌঁছায় যেখানে এলিয়েন্টের থাকার কথা ছিল, কিন্তু তাকে সেখানে পাওয়া যায় না। আসলে ক্রোক রেনির বিপদ বুঝতে পেরে তার কাছে আসছিল। চেজ লিন্ডার উপর আক্রমণ করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এই সুযোগে রেনি পালানোর চেষ্টা করে, কিন্তু চেজ তার পিছু নেয়। সে রেনিকে ধরে ফেলে এবং তাকে মারতে থাকে। ঠিক সেই মুহূর্তে ক্রোক এসে চেজকে নির্মমভাবে হত্যা করে। রেনি থামাতে চাইলেও সে থামে না। ক্রোক বুঝতে পারে যে রেনি তাকে ভয় পাচ্ছে, তাই সে সেখান থেকে চলে যায়। সেই সময় পল সেখানে পৌঁছায়। সেখানে পরিস্থিতি দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সে জানতো ক্রোক মানুষদেরকে হত্যা করে না। এখন সে রেনিকেও বাড়াবাড়ি করতে বারণ করে, তবে রেনি তাকে বলে চেজের হাতে বন্দুক ছিল। সময় মতো ক্রোক না পৌঁছালে চেজ তাকে মেরে ফেলতো এবং সে তার জীবন বাঁচিয়েছে। তাই সে জিনিসপত্র গাড়িতে তুলে ক্রোককে সাহায্যের জন্য যাচ্ছিল। তখন পল জানায় সে সবকিছু ফেডারেলদের বলে দিয়েছে। এরপর জোনাথন বাড়িতে আসে এবং লিন্ডার সঙ্গে কথা বলে। এদিকে রেনি পলের উপর রাগ করে, কিন্তু পল বলে তার আর কোনো উপায় ছিল না, কারণ তার পরিবারকে নির্বাসিত করা হতো। এরপর জোনাথন এখানে চলে আসে। তখন রেনি পালানোর চেষ্টা করলে জোনাথন দ্রুত বন্দুক বের করে গাড়ির টায়ারে গুলি চালায়। রেনিকে ধরে একটি চেয়ারে বেঁধে ফেলা হয়। এজেন্টরা বুঝতে পারে মেয়েটির সঙ্গে সেই জীবটির গভীর কোনো সম্পর্ক রয়েছে, তাই সে এখন এলিয়েনটিকে ধরতে রেনিকে ব্যবহার করবে। তাই জোনাথন হঠাৎ করে রেনির একটি আঙ্গুল ভেঙে দেয়। রেনি যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং ক্রোক ঠিকই তার ব্যথা অনুভব করতে পারে। তারপর কিছুক্ষণ পরে তাকে বাঁচাতে ছুটে আসে। এরপর ফেডারেলরা ক্রোককে অচেতন করে ফেলে। রেনি অনুরোধ করে তারা যেন তাকে ক্ষতি না করে, কিন্তু এজেন্টরা তাকে অজ্ঞান করে দেয়। ফেডারেলরা ক্রোককে একটি সরকারি বিভাগে নিয়ে যায় এবং
সঙ্গে রেনিও তার মাকে নিয়ে যায়। জোনাথন ব্রাউনকে বলে লিন্ডাকে কিছু বলতে রাজি করানোর চেষ্টা করতে, কারণ সে নিজে কিছু বলতে পারবে না। এরপর সে আলাদা ঘরে থাকা রেনির কাছে যায়। রেনি জেগে ওঠে এবং জিজ্ঞেস করে তারা কি ক্রুককে মেরে ফেলেছে। জোনাথন বলে প্রাণীটি এখন আমাদের কাছে রয়েছে, তাই এ ব্যাপারে তার কোনো চিন্তা করার দরকার নেই। তখন রেনি তার মুখে থুতু ছুড়ে দেয়। জোনাথন বলে একটি বিপজ্জনক প্রাণীকে ছেড়ে দেওয়ার কারণে তার এত সমস্যা হচ্ছে কেন। রেনি প্রশ্ন করে কোনো প্রাণীকে সাহায্য করা কি অপরাধ। জোনাথন জানায় আইনগতভাবে নয়, কিন্তু কিছু লোক আছে যারা এর বিরুদ্ধে। সে স্পষ্ট করে দেয় সে রেনির প্রতি কোনো সহানুভূতি দেখাবে না এবং যা করার দরকার তাই করবে। এরপর তার মা তার সাথে দেখা করতে আসে। লিন্ডা তাকে বলে এই মুহূর্তে আর কিছুই করার নেই, তাই সে যেন মাথা ঠান্ডা রাখে এবং তাদের কথা মেনে নেয়। রেনি বুঝতে পারে না তার এখন কি করা উচিত। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। ক্রোকের সঙ্গে তার সম্পর্কের কথা মনে করে সে তার বন্ধুকে সাহায্যের সংকেত দিতে নিজের ভাঙা আঙুলে আঘাত করতে থাকে। এতে ক্রোক প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। কোনো উপায় না পেয়ে রেনি নিজের আরেকটি আঙুল ভেঙে দেয় এবং যন্ত্রণায় চিৎকার করে। এজেন্টরা শব্দ শুনে অতিরিক্ত নিরাপত্তা সেখানে পাঠায়। ক্রোক কোনোভাবে নিজেকে মুক্ত করে এজেন্টদের উপর আক্রমণ শুরু করে। জোনাথন তখন রেনির মুখ চেপে ধরে। রেনি তার উপর আক্রমণকারী লোকটির হাত কামড়ে দেয়, কিন্তু ব্রাউন তাকে ধরে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই পুরো ঘাটির আলো ঝলমল করতে থাকে। ক্রোক জিজ্ঞাসাবাদ কক্ষের বাইরে থাকে। দুই এজেন্ট অস্ত্র নিয়ে তার জন্য অপেক্ষা করে। ক্রোক দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এজেন্টরা আহত হয়ে মাটিতে পড়ে যায়। ক্রোক যখন তাদের মারতে যাবে রেনি তাকে থামায় এবং বলে সে যেন এমনটা না করে, কারণ তাহলে সে ঠিক তাদের মতোই হয়ে যাবে। এরপর দুজন ঘাটি থেকে পালানোর চেষ্টা করে। জোনাথন জ্ঞান ফিরে পেয়ে অস্ত্র নিয়ে তাদের পিছু করে। রেনি একটি গাড়ি চুরি করে ক্রোককে ভেতরে তোলার চেষ্টা করে, কিন্তু জোনাথন এসে গুলি চালানো শুরু করে। তারা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। ক্রোক রেনিকে বাঁচাতে পাল্টা আক্রমণ করে। সে কয়েকবার গুলিবিদ্ধ হলেও শেষমেশ জোনাথনকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু এই লড়াইয়ে ক্রোক নিজেও মারা যায়। রেনি মাটিতে পড়ে থাকা তার বন্ধুকে দেখে কান্নায় ভেঙে পড়ে। পল এবং লিন্ডা এসে রেনিকে সান্ত্বনা দেয়। এর কিছুদিন পর রেনি একা দোলনায় বসে ক্রোকের প্রিয় গানটি বাজাচ্ছিল, কিন্তু সে জানতো না সেই সময় বিজ্ঞানীরা তার বন্ধুর দেহ নিয়ে গবেষণা করছে। সবাই অবাক হয়ে যায়, কারণ সেই প্রাণীটি তখনও জীবিত ছিল। আর এভাবেই সিনেমাটির সমাপ্তি হয়। তো সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।